জয় গুরু, জয় মা। আজ এই বৃক্ষরোপণের উদ্দেশ্যে ঠাকুর মহারাজের বৃক্ষরোপণ নিয়ে একটা প্রতিবেদন। পৃথিবীর সব গাছগাছালির সাথে কোনো না কোনোভাবে মানুষ খুবই উপকৃত। গাছ মানুষ ও জীবজন্তুর এক সেবায় চিরদিনই অক্লান্ত সেবক। গাছের মতো অক্সিজেন কেউ তৈরি করতে পারে না, বিশুদ্ধ অক্সিজেন। আর গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে সূর্যরশ্মির সাথে সেটার বিক্রিয়া হয়ে তখন আমাদেরকে শুদ্ধ অক্সিজেন দেয়, যা আর কেউ এত শুদ্ধ অক্সিজেন তৈরি করতে পারে না, এখনও পারেনি। বিশুদ্ধ অক্সিজেন না থাকায় বা আমাদের শ্বাসকষ্ট হয়, সেটার প্রথম প্রমাণ পাই আমরা হাই অল্টিটিউডে যখন পাহাড়ের উপরে যাই, অনেক উচ্চতায়, সেখানে আমাদের শ্বাসকষ্ট হয়, কারণ কোনো গাছপালা সেখানে থাকে না। এটা আমাদের বড় প্রমাণ। আর এই গাছ, যা আমাদের প্রত্যেকটা কাজেই আমাদের প্রয়োজন হয়, প্রত্যেকটা কাজে মানুষের জীবনের, কেন গাছপালা পশু পাখিদেরও আশ্রয়স্থল, মানুষেরও। এই মানুষ ওই গাছপালার প্রথম তো গাছের তলায় বা গাছের কোটরে বাস করত, তারপর গাছের ডালপালা কেটে নিজেদের বাসগৃহ বানায়, আর গাছের ফুল ফল লতা পাতা মূল কাণ্ড ছাল সবই মানুষের খাদ্য হিসেবে, ওষুধ হিসেবে, আসবাবপত্র বানাতে, কারুশিল্পের জন্য, মানে গৃহসজ্জা বলো বা কোনো রকম ওষুধপত্র, যা কিছু পুজো পার্বণ আচার অনুষ্ঠান, সব কিছুতেই গাছের আমাদের প্রয়োজন। এই পশু পাখিদেরও আশ্রয়স্থল এই বনভূমি। তো সেই জন্যে মানুষ, আমরা যার স্নেহে এত সুরক্ষিত, আমরা প্রতিটি মানুষ তাই তাপহরা, তৃষাহরা, শ্যামল সুন্দর, এই শ্যামল সুন্দরকে আহ্বান করে শ্যামলের প্রাণমূর্তিখানি মৃত্তিকার মর্তপটে যেন সাজিয়ে তুলতে পারি। জয় গুরু। আমি এখন মা ঠাকুর মহারাজের তৈরি, নিজের হাতে তৈরি মঠের, আসামের যে মঠ তৈরি করেছেন, সেই নন্দনকানন সম সেই মঠ তৈরির কথা বলবো। সেই বৃক্ষরোপণ, ঠাকুরের নিজের হাতে বৃক্ষরোপণ সন্ন্যাসী ব্রহ্মচারীদের হাত দিয়ে তৈরি করা, সেই তারা জঙ্গল ভেদ করে পরিষ্কার করে, তারা জঙ্গল অর্থাৎ দুর্ভেদ্য গহন অরণ্য, যেখানে হিংস্র পশুদেরও ভয় ছিল, আর এত দুর্ভেদ্য লতা গুল্মতে ঠাসা জঙ্গল। এই জঙ্গল পরিষ্কার করে ঠাকুর প্রথম এসেছিলেন কুমার ভেটিচাপড়ি গ্রামে, অরুণা খালের পাশে। সেখানে স্বরূপানন্দজি আর অতুলানন্দজিকে নিয়ে পরিদর্শনে এসেছিলেন সরুরাম পলিতার আহ্বানে। সেখানে আসাম গভর্নমেন্টের নেওয়া 80 বিঘা জমির উপরে সেখানে ঠাকুর প্রথমে দর্শনে এসেছিলেন, তারপরে সেখানে থেকে যান, কারণ ঢাকার গেন্ডেরিয়া আশ্রমে, সেই শহরের জনবহুল এলাকায় ঠাকুরের মনে হলো যে এখানে এত কোলাহলে মানে জব সাধন এই সমস্ত বিঘ্ন হয়। এই জায়গাটা তার পছন্দ হলো, এবং তিনি সব সন্তানদের নিয়ে এসে তার সন্ন্যাসী ব্রহ্মচারীদের দিয়ে নিজে হাতে সেই জঙ্গল পরিষ্কার থেকে আরম্ভ করে গাছ লাগানো, সে কিভাবে তিনি সেই পরিষ্কার করার পর সেটাকে নন্দনকাননে তৈরি করলেন, সেই গল্পই বলবো। সেখানে মা ছিলেন আমাদের ভৈরবী মা, যেই দেহে আমরা ঠাকুর মহারাজ তো সুধাংশুবালাকেই দেখতেন, 8 বছর ছিলেন মা সুধাংশুবালা ভৈরবী মায়ের দেহে। তো সেই 8টা বছর আমরা এখানে নন্দনকানন হিসেবে পাই। কীরকম ছিল সেই নন্দনকানন? মায়ের শক্তিতে, ঠাকুরের ইচ্ছায় সেই এটা তৈরি হয়েছিল। তা এই
মঠের সামনে মানে ঢোকার যে প্রবেশ পথটা সেখানে তোরণের মতো দুধারে দুটো বড় বড় কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছিলেন। তার মাঝখান দিয়ে একটা সুসজ্জিত, একটা পত্রসজ্জিত সুদৃশ্য তোরণ। সেই তোরণটা পত্রসজ্জিত, অর্থাৎ সেখানে লতা পাতা দেওয়া ছিল, গাছ, লতা পাতারই গাছ ছিল। সেখানে ইংরেজিতে বড় বড় আর বাংলায় বড় বড় করে লেখা আসাম বঙ্গীয় সারস্বত মঠ। আবার সংস্কৃত ও উর্দুতেও ওই কথা লেখা আছে দুপাশে। তোরণ পার হয়েই চওড়া রাস্তা, তার দুপাশে নাগকেশর গাছের সারি। এই গাছগুলো দেখতে যেন ঠিক মন্দিরের চূড়োর মতো ক্রমশ সরু হয়ে উঠেছে। রাস্তার দুধারে নাগকেশর গাছ সারি সারি রোপণ করা আছে। মাঝখানে কিছুটা রাস্তা পার হলে বাঁদিকে সুদৃশ্য একটা তোরণ, মাঝখানে একটা চওড়া উঠোন, দুধারে আম গাছের সারিতে যেন একটা কুঞ্জ রচনা করা হয়েছে। বাইরে এই তোরণ থেকে একটা রাস্তা তরুবীথির মাঝখান দিয়ে বরাবর দক্ষিণ দিকে চলে গেছে। এই রাস্তাকে মাঝখানে কেটে আবার দুসারি নাগকেশর গাছের মধ্যে দিয়ে একটা রাস্তা পুকুরের থেকে বাইরে দরবার ঘর পর্যন্ত গেছে। মঠে ঢুকতেই সদর রাস্তার দুপাশে আম, জাম, কাঁঠাল, লিচু, কুল প্রভৃতি ফলের বিস্তীর্ণ বাগান। কাঁঠাল, লিচু, কুল প্রভৃতি ফলের যে বাগান, তার আবার পশ্চিম দিকে ফুলের বাগান। সেখানে নানা জাতের, নানা সুন্দর সুন্দর রঙের গোলাপ। আর এই যে গোলাপগুলোর সুগন্ধ, এখনকার দিনের মতো তো গোলাপে যেমন সুগন্ধ নেই, কোনো গন্ধই পাওয়া যায় না, কিন্তু তখনকার দিনে সেই গোলাপের খুব সুগন্ধ ছড়াতো। আর এত সুগন্ধ আর এত সুন্দর সুন্দর রং যে মঠায়তন একেবারে খুব সুন্দর হয়ে উঠতো। আর সেই গোলাপ বাগানের বর্ণনা, তার মনোরম শোভা বর্ণনা করাও মানে ভাষা পাওয়া যায় না, সে এত সুন্দর তার রূপ, নয়নাভিরাম রূপ, মুগ্ধ হয়ে যেতে হয় সেই রূপ দেখলে। এছাড়া আছে তার পাশে স্থলপদ্মের একটা বিরাট বড় ঝাড় গাছ, গ্র্যান্ডিফ্লোরা, ম্যাগনোলিয়া আর তুষার শুভ্র হিমচম্পক, যে ফুলের সুগন্ধে মঠায়তন একেবারে সুগন্ধিত হয়ে থাকতো। এই হিমচম্পক ফুল ঠাকুর নিজে হাতে অন্নপূর্ণাকেও দিতেন শুনেছি। নাগকেশর ফুলের গন্ধেও ভরে থাকতো সমস্ত রাস্তাগুলো। কাঁঠালি চাপা, নীল ঝুমকাই সব মিলে ফুলের বাগানের রূপ যেন সত্যি নন্দনকানন, সৌন্দর্য অবর্ণনীয়। যেমন রঙে, তেমন রূপে, তেমন তার মানে বিন্যাসে ঠাকুরের যে সুন্দর সাজানো, সেই সাজানোটাই অপূর্ব, অদ্ভুত, অবর্ণনীয়। পশ্চিমের এই ফুলবাগানের ভিতর দিয়ে দরবার ঘরের আঙিনায় যাওয়ার পথ। আঙিনাটা মাখমলি ঘাসে ভরা, অর্থাৎ খুব নরম ঘাস। এই আঙিনায় ঢুকতে গেলে পরপর দুটো তোরণ পার হতে হয়। নাগকেশর বীথির ভিতর দিয়ে যেতে হয়। প্রথম তোরণের মাথায় একটা প্রণব আঁকা, অর্থাৎ ওং, আর দ্বিতীয় তোরণে একটা দরজা আছে। সেটা সর্বসাধারণের জন্য নয়। সদর রাস্তা ও দরবার ঘরের রাস্তায় যেখানে কাটাকাটি হয়েছে, সেখানে প্ল্যাকার্ডে একটা সংকেত লিপি আছে। সেই সংকেত অনুযায়ী ফুলবাগানকে ঘিরে ছাত্রনিবাসের সামনে দিয়ে একটা ছোট রাস্তা দিয়ে ঘুরে দরবার ঘরে ঢুকতে হয়। এই পথেও আবার একটা লতামণ্ডিত তোরণ পার হতে হয়। এই উঠোনের চারদিকে কুন্দ ফুলের বেড়া ও তার সামনে নানা রকম সিজন ফ্লাওয়ার দেওয়া আছে। প্রত্যেক তোরণ অপরাজিতা, জুঁই, মাধবীলতার তোরণ ছিল। ফুলের রঙে রঙে আলো হয়ে থাকতো চারদিক। স্বর্গীয় শোভা বিরাজ করত সেখানে। দরবার ঘর, আসন ঘর, পাক ঘর, ভাণ্ডার ঘর, পরপর এই চারটি ঘর নিয়ে ভেতরে একটা উঠোন। দেউড়িতে লেবেলাটা, প্রবেশ নিষেধ।
সন্ধ্যারতির সময় ছাড়া অন্য সময় বাইরের কাউকে এদিকে যেতে দেওয়া হয় না। আসন ঘরের পূর্ব ও উত্তর দিকে ঘিরে ফুলের বাগান, তারই এক পাশে পঞ্চবটী ও তার পাশে সাধন কুটির, এর পেছনে আবার ফলের বাগান, ওইখানে আছে বিল্লকানন, অর্থাৎ সারি সারি বেলগাছ গোল হয়ে ঘিরে আছে। একটা গোল বেদির ওপর শিবলিঙ্গকে ঘিরে বেলগাছগুলো ঘিরে লাগানো হয়েছে। আর তাকে জড়িয়ে মাধবীলতা মাঝখানে সেই গোল বেদির উপরে এমন সুন্দর আচ্ছাদিত হয়ে আছে। এই মাধবী বিতানে মানে ভেতরে যে একটা আলো ছায়ার খেলা খেলে, সেইটা আবার দেখবার মতো, খুব মনোরম। আর একটা স্বর্গীয় শোভা যেন সেখানে বিরাজ করত। বেলগাছের বাইরে আবার নানান রকম ফলের গাছ, আর এই ফলের গাছ দিয়ে ঘেরা। এক পাশে একটা ছোট ঘর, ঘরের গাছের পাতাগুলো, গাছের যে পাতাগুলো সেই ঘরের আঙিনায় এমনভাবে সূর্যকিরণ পড়ে যেন মনে হয় ছোট ছোট ফুল ছড়িয়ে আছে। জায়গাটা আবার খুব নির্জন মনোরম, কারণ ওই সাধন কুটির তো ধ্যান ধারণার খুব উপযোগী। এই সাধন কুটিরটা এখানে ঋষি বিদ্যালয়ের ছেলেরা ক্লাস করে, আর গাছের তলায় তাদের অধ্যাপনা চলে। আর বৃষ্টি বাদল হলে তখন ওরা সাধন কুটিরে ভিতরে গিয়ে ক্লাস করে। এইখানে যে আসন ঘর আছে, দরবার ঘর আর দুটো ভাড়ার ঘর, এই কটাই কেবল খালি টিনের চাল দেওয়া, আর সমস্ত খড়ের চাল, মাটির বেড়া, ঝকঝকে তকতকে করে নিকোনো সব। এই সবই সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিজের হাতে তৈরি। মঠের ব্রহ্মচারীরা সকালে দরবার ঘরে সমবেত হয়, সেখানে প্রাতঃকীর্তন, স্তোত্রপাঠ, প্রার্থনাদি করেন। সন্ধ্যাবেলা সবাই আসনের আরতিতে যোগ দেন, কীর্তন স্তোত্রপাঠ আদি করেন। ফুলবাগানের দক্ষিণে আবার ছাত্রাবাস, তারপরে প্রথমে অফিস ঘর, আচার্যের ঘর, তারপরে কিশোর ও বালক সংঘের ছাত্রানিবাস। এখানে চওড়া উঠোন, এইবারে এই চওড়া উঠোন ঘিরে ছাত্রাবাস আছে। আবার বালক সংঘের যে ছাত্রাবাস, তার পাশে আবার সারস্বত গ্রন্থাগার আছে। সারস্বত গ্রন্থাগার আবার যুব সংঘেরও ছাত্রাবাস আছে। আর এইখানে চওড়া একটা উঠোন আছে, সেই উঠোনকে ঘিরে আছে প্রেসের মেশিন ঘর, কম্পোজিটর ঘর, ছুতোরশালা, তাঁতশালা, কামারশালা, দপ্তরিখানা, ধানের ভাণ্ডার। এখানে এত কাজ হয়, কিন্তু সব কোনো শব্দ দূষণ নেই, এক পাখির কুজন ছাড়া। কোনো বাসনের টুংটাং আওয়াজ নেই, কোনো জোরে শব্দ নেই, কথা নেই, একেবারে নিস্তব্ধ নিশ্চুপ, শুধু এই পাখির কুজনই শুনতে পাওয়া যায়। এগুলো যেন মর্তের এই লীলাভূমি। ঠাকুর মহারাজ ও মায়ের সেই কৃপা বা শক্তি না থাকলে মর্তে এমন সুন্দর, এত কর্মকাণ্ড সহ এত সুন্দর নন্দনকানন পাওয়া বিরল। আর সেই নন্দনকানন ছিল 8 বছর ছিল, আজও আছে, অযুত বৎসর চলছে। এটা কখনো এগুলো সব ঐশ্বরিক জিনিস। সেই জন্য ঠাকুর মহারাজের যা কিছু লীলা সবই যুগ যুগান্ত ধরে চলে আসছে। সেগুলো আমাদের ধ্যান ধারণার মধ্যে দিয়েই চলে, দৃষ্টির মধ্যে দিয়ে চলে। আমরা যেভাবে দেখতে চাইবো, যেভাবে দেখব ঠাকুর মহারাজকে, সেইভাবে চলবে। এরপরে আছে আবার কাঁঠাল বাগান, আম কাঁঠালের বাগান আর সবজি বাগান। ঋষি বিদ্যালয়ের যে ছাত্ররা, তাদেরকে ঠাকুর ভাগ দিয়েছেন, এক একজনকে এক একটা প্লট করে করে ভাগ দিয়ে দিয়েছেন। তারা সেই সবজি চাষ করে, নিজে হাতে তারা সবজির রোপণ করা বা হাল চালানো, এই সমস্ত জলসেচ করা, সমস্ত তারা নিজে হাতেই ঋষি বিদ্যালয়ের ছেলেরা করে। কেউ আলু, বেগুন, সিম, কপি, রকমারি শাক, এইভাবে তাদেরকে ভাগ ভাগ করে দেওয়া আছে, তারা তৈরি করে, উৎপাদন করে। এরপরে আছে উঁচু করে পাড় দেওয়ার পুকুর, যে পুকুরের চারদিকে খুব সুন্দর ভ্রমণ পথ তৈরি করা আছে, কারণ ঠাকুর এখানে ভ্রমণ করেন বিকালবেলায়।
সেই পুকুর পাড়টিও খুব সুন্দর মনোরম জায়গা। ঠাকুর মহারাজ নিজেই গাছের বিন্যাস করেছেন কিভাবে সেই পুকুর পাড় জুড়ে যে ভ্রমণ পথ, সেই পথটার বাইরের দিকে আছে ঠাকুর মহারাজের বিন্যাসটা কীরকম সেটাই বলছি। প্রত্যেক জায়গায় ঠাকুর মহারাজই করেছেন, তবু এই পুকুর পাড়ের একটা অদ্ভুত সৌন্দর্য আছে, মনোরম পরিবেশ, যেন একটা সত্যি উপবন যাকে বলে আমরা যেগুলো পড়েছি সেই রকমই তিনি এই করেছেন। পুকুর পাড়ের চারদিকে তো ভ্রমণ পথ আছে, আর ভ্রমণ পথটাও খুব সুন্দর, ছোট ছোট পাথর, সাদা পাথর আর ইট দিয়ে সুন্দর করে সেই ভ্রমণ পথ তৈরি করা। আর এই পুকুর পাড়ের বাইরের দিক দিয়ে বড় বড় গাছ, অশোক, নারকেল, সুপারি, বকুল, চাপা গাছ লাগানো আছে, খুব সুশৃঙ্খলায় সাজানো আছে। তার ভেতরের দিকে একটু ছোট, যেমন গোলাপ, টগর, চামেলি, গন্ধরাজ, জবা, এই সমস্ত গাছগুলো লাগানো আছে। আর তার নিচে আছে আনারস গাছ। ঠিক ভ্রমণ পথের পাশ দিয়ে ওই আনারস গাছের সারি, মানে সম্পূর্ণ পুকুর ভ্রমণ পথ জুড়ে, পুকুর পাড় জুড়ে এমনি করে সাজানো। আর রাস্তাটাও তো খুব সুন্দর তৈরি করা। ঠাকুর ভ্রমণ করবেন বলে কথা, সেইখানে এমন সুদৃশ্য পুষ্পে, পত্রে, আলো ছায়া মাখা গন্ধে, মানে এত শোভা, এত সুন্দর, ঠাকুর মহারাজের ভ্রমণের উপযুক্ত সেই উপবনের মতন সৌন্দর্য। আর এই 8 বছর ধরে যে সৌন্দর্য, যে রূপ রস তিনি ঢেলে দিয়েছেন, এই নন্দনকানন তৈরি হয়েছে, বা মর্তলোকে যে নিত্যধাম তৈরি করেছিলেন, সেই তখনকার অন্তেবাসীরা, সন্ন্যাসীরা, প্রত্যেকেই, ব্রহ্মচারীরা, অন্তেবাসীরা, মায়েরা, ছোটরা, প্রত্যেকেই ধন্য। এই নিত্যলোক তৈরি হয়েছিল সেই সমস্ত সন্ন্যাসী, অন্তেবাসী মায়েদের বা ঋষি বালকদের সকলের একটা শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তির উপর, তাদের জোর, তাদের ভালোবাসার উপর, ঠাকুরের প্রতি তাদের যে বিশ্বাস, ভালোবাসা, সেই দিয়ে তৈরি হয়েছিল এই নন্দনকানন। তাই তো নারায়ণী দেবী লিখেছেন, সারস্বত মঠ বলতে তো কতগুলি ঘর বাড়ি আর সারস্বত মঠ বলতে তো কতগুলো ঘর বাড়ি নয়, এইসব গুরুগত প্রাণ আত্মস্থ সন্ন্যাসীদের ভাবমূর্তিই যে সারস্বত মঠের চিৎস্বরূপ। সত্যিই তো আজও এই সন্ন্যাসী ব্রহ্মচারীরা যেভাবে ঠাকুরের সব কিছু আগলে রাখছেন, যেভাবে তৈরি করছেন, যেভাবে এখনও হালিশহর মঠেও আমরা দেখতে পাই নন্দনকানন, অক্লান্ত সেবক আমাদের সুধাংশু মহারাজ যেভাবে তৈরি করছেন, বা অন্যান্য কোকিলামুখেও আছে, বা অন্যান্য আশ্রমগুলোতেও এত সুন্দর সমস্ত ফুল ফলের বাগান তৈরি করা ঠাকুরের নামে, ঠাকুরের উপর শ্রদ্ধা ভক্তিতে দেখলে মন ভরে যায়, সত্যিই ভরে যায়। আমরা মানুষ যারা এই সমস্ত বৃক্ষাদির স্নেহে সুরক্ষিত আছি, তাকেই হত্যা করে আমরা শ্যামল সৌন্দর্যকে ধ্বংস করে পৃথিবীতে ডেকে আনছি মরুভূমির অভিশাপ। তাই আজ আমরা শপথ নিতে বাধ্য হচ্ছি, কারণ বৃক্ষ হত্যা আত্মহত্যারই নামান্তর। বাধ্য হচ্ছি যে দিকে দিকে বৃক্ষরোপণ করে মরুবিজয়ের কেতন ওড়াবো। পরিশেষে জানাই, আমরা ঠাকুর মহারাজের প্রেমের বাঁশির টানে মুগ্ধ আমি, অর্পিলাম তোমায় প্রণামী। জয় গুরু, জয় মা।